সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। হোমিওপ্যাথি অনেক বড় একটা সাবজেক্ট। হোমিওপ্যাথি একটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট। যেমন এখন যদি আপনি লেটেস্ট চিন্তা করেন বা আগামী কয়েক দশকের ভিতরে পৃথিবী থেকে সার্টিফিকেট প্রথা উঠে যাচ্ছে, বা পৃথিবীর অনেকগুলো দেশেই সার্টিফিকেট প্রথাটাকে বিলুপ্ত করে দেওয়ার চেষ্টা করতেছে। এই সার্টিফিকেট প্রথা আমাদের জন্য বোঝা। প্র্যাকটিক্যাল ফেসবুক কোম্পানি বা ইউটিউব কোম্পানি, এই ধরনের বড় বড় কোম্পানিগুলোতে যদি কেউ চাকরি নিতে চায়, তারা দেখে সার্টিফিকেটের থেকে যে বেশি কাজ জানে তাকে বেশি মূল্যায়ন করে। যে বেশি থিওরি বলতে পারে তার কিন্তু মূল্যায়ন কম। দুই চারটা বই পড়লে থিওরি বলা সহজ, কিন্তু প্র্যাকটিক্যাল ডক্টর হওয়া বা প্র্যাকটিক্যাল সিমটম গুলো বোঝা অনেক কঠিন ও একটা অনেক বছরের অধ্যবসায়ের একটা ব্যাপার। তো আমি আশাবাদী আপনারা প্রত্যেক ডাক্তার এখানে যারা আছেন তারা অবশ্যই অধ্যবসায়ী না হলে এই সময়টা ব্যয় করা, এইভাবে সময় দেওয়া কখনো সম্ভব না। তো আপনারা যেভাবে সময় দিচ্ছেন এটা অত্যন্ত প্রশংসার যোগ্য। আপনারা প্রশংসা পাওয়ার মতো করেই সময় আমাকে দিচ্ছেন বা আমাদের গ্রুপে সময় দিচ্ছেন। তো এই জন্য আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই। তারপর যে বিষয়টা সেটা হলো, একজন হোমিওপ্যাথি ডাক্তারকে আমরা কি বলি? হোমিওপ্যাথি ডাক্তারকে আমরা বলি যে সিমটমিস্ট ডাক্তার। তো এই সিমটমিস্ট ডাক্তার মানে হলো সিমটম বিশেষজ্ঞ। অর্থাৎ অ্যালোপ্যাথি ডাক্তারদেরকে বলা হয় রোগ বিশেষজ্ঞ। যেমন কেউ মেডিসিন বিশেষজ্ঞ, কেউ হলো লিভার বিশেষজ্ঞ মানে লিভার রোগ বিশেষজ্ঞ, কেউ চক্ষু বিশেষজ্ঞ মানে চক্ষু রোগ বিশেষজ্ঞ, নাক কান গলা বিশেষজ্ঞ মানে নাক কান গলার রোগ সংক্রান্ত বিশেষজ্ঞ। আর হোমিওপ্যাথি ডাক্তারদেরকে কোনো রোগ বা আঙ্গিক বিশেষজ্ঞ বলা হয় না। হোমিওপ্যাথি ডাক্তারদেরকে বলা হয় সিমটম বিশেষজ্ঞ বা সিমটমিস্ট ডক্টর। তো সিমটমিস্ট ডক্টর যদি আমি হতে চাই তাহলে আমাকে সিমটমের জ্ঞান অর্জন করতে হবে। সিমটমের জ্ঞান হলো রেপার্টরি। রেপার্টরিতে বর্তমানে 2,30,000 সিমটম আছে। প্রথমেই আমাদেরকে সিমটমের জ্ঞান অর্জন করতে হবে। এটা বেসিক হতে হবে, প্রথম থেকে শুরু করতে হবে। আমাদের ফার্স্ট ইয়ার থেকে রেপার্টরি পড়াইতে হবে। রেপার্টরি যখন শেখা হয়ে যাবে বা রেপার্টরি নিয়ে আমি যখন ঘাটতে থাকবো, যখন সিমটম বুঝবো, তখন আমাদেরকে ঔষধ বুঝতে হবে। যদি আমরা ঔষধ আগে পড়ি তারপর সিমটম পড়ি, বা ঔষধের মাধ্যমে সিমটম পড়ি মানে ঔষধের ভিতরে গিয়ে সালফারের ভিতরে গিয়ে সিমটম পড়ি, তখন আমরা কোন একটা ঔষধের উপরে প্রেজুডিসড হয়ে যাব বা কোন একটা ঔষধের উপরে দুর্বল হয়ে যাব। যেমন সালফারে বলা হয়, এক মিনিট কোনটা ধরি, যেমন সালফারে হাত পা জ্বালা পোড়া আছে। তো আমি যদি সালফার ভালোভাবে পড়ি, হাত পা জ্বালা পোড়া মানে সালফার চিন্তা করবো। আর আরো যে অন্যান্য মেডিসিন আছে, পালসেটিলা আছে, ম্যাডোরিনাম আছে, নেট্রাম মিউর আছে, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো হাতের তালু পায়ের তালু যে জলে এই জ্বালা পোড়ার মেডিসিন আছে। সেইগুলো যদি আমি না পড়ি তাহলে আমি ওই একটা মেডিসিনের উপরে প্রেজুডিসড হয়ে যাব। বা সালফার পড়লাম, পালসেটিলা পড়লাম, ম্যাডোরিনাম পড়লাম, এই তিনটা মেডিসিনের উপরে প্রেজুডিসড হয়ে যাব। মানে জ্বালা পোড়া মানে তিনটার একটা।
এই যে ভুল শিক্ষা আমরা অর্জন করছি, এই ভুল শিক্ষার কারণে হয়েছে কি, কি বলে, আমরা 2 যুগ স্টাডি করলাম, 2 যুগ স্টাডি করার পরেও বলতে পারতেছি না যে আমি হোমিওপ্যাথির ফার্স্ট টু লাস্ট বুঝতে পারছি বা হোমিওপ্যাথিটাকে আমি ধারণ করতে পারছি। আমি কিন্তু সেই 50টা মেডিসিন বা 100টা মেডিসিনের ভিতরেই ঘোরাফেরা করতেছি, এর বাইরে যেতে পারতেছি না। এই যে বাইরে যেতে পারতেছি না, এটাই হলো আমাদের লাইফের সব থেকে বড় দুর্বলতা। সেই দুর্বলতাটাকে কাটায় দেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে রেপার্টরি শিখতে হবে। রেপার্টরি মানে হলো রুব্রিক শিখতে হবে। রুব্রিক মানে সিমটম, সিমটম শিখতে হবে। সিমটমের বিশাল ভান্ডার, হ্যাঁ বিশাল ভান্ডার, কোনো সিমটম মুখস্থ করার দরকার নাই, সিমটম গুলো যেন আমি খুঁজে পাই সে কৌশলটাকে রপ্ত করতে হবে। কেউ যদি বলে যে আমি 2,30,000 সিমটম খুঁজে পাবো বা 2,30,000 সিমটম মুখস্থ করে ফেলেছি, এটা একেবারে মিথ্যা কথা। 2,30,000 সিমটম কেউ মুখস্থ করতে পারবে না, এটা অসম্ভব। যেমন পবিত্র কোরআন শরীফে, পবিত্র কোরআন শরীফে 6,666টা আয়াত, 6,666টা আয়াত মুখস্থ করা একজন মানুষের পক্ষে অন্তত 3 বছর সময় লাগে। তাও শিশু বাচ্চা হতে হবে, ছোট বাচ্চা হতে হবে, বড়দের জন্য আরো বেশি সময় লাগবে। 3 বছর একজন উস্তাদের সাথে দৈনিক 10 ঘন্টা লেখাপড়া করার পর, মানে একটানা 10 ঘন্টা সে পড়বে, কন্টিনিউ পড়বে, 10 ঘন্টা লেখাপড়া করার পর 3 বছর পর সে এটা মুখস্থ করবে। 3 বছর পর তারপর আবার এটা আবার রিভিশন দিবে 1 বছর, মোট 4 বছর লাগবে কমপক্ষে। এই হলো 6,666টা আয়াত মুখস্থ করা। হ্যাঁ, আল্লাহর নিয়ামত আছে বলেই এটা মুখস্থ করা সম্ভব। কিন্তু 2,30,000 সিমটম যদি কেউ মুখস্থ করতে বসে, সেটা অসম্ভব, কোনো দিনও সম্ভব না। কেউ যদি বলে আমি মুখস্থ করে ফেলছি, সে হয়তো সুপারম্যান, হয়তো পৃথিবীতে একজনই সে আছে। তো রেপার্টরি কি? রেপার্টরি হলো এমন একটা কৌশল, যে কৌশলটার মাধ্যমে আমি সিমটম রোগী যেটাই বলুক আমি সিমটমটাকে খুঁজে পাবো, এটার নাম হলো রেপার্টরি। তো সেই কৌশলটা রপ্ত করা শিখতে হবে। তো আশা করি ডক্টর ইকবাল স্যার আমার উত্তর পেয়েছেন। এটার নামই রুব্রিক, এই সিমটমের নামই রুব্রিক। এই জায়গা থেকে, অর্থাৎ এইভাবে যদি আমরা সামনের দিকে আগাই, তাহলে অবশ্যই আগে সিমটম বুঝি, তারপর ম্যাট্রিয়ামেডিকা বুঝবো। অর্গানন তো সবার বেসিকে লাগবেই। সিমটম, ম্যাট্রিয়ামেডিকা, অর্গানন, এই 3টা হলো হোমিওপ্যাথির মৌলিক বিষয়। এই মৌলিক বিষয়টা জানার পাশাপাশি সংক্ষিপ্ত অ্যানাটমি ফিজিওলজি জানতে হবে। তো যদি অ্যানাটমি ফিজিওলজি সংক্ষিপ্ত, অর্থাৎ যেটুকু দরকার, লাইট, খুব ডিপ প্রয়োজন নেই। তারপর সিমটমের বিদ্যা মানে রেপার্টরি, ম্যাট্রিয়ামেডিকা আর অর্গানন, এই কয়েকটা বিষয় যদি কোনো ডাক্তার শুরু থেকে শুরু করে এবং খুব ভালোভাবে রপ্ত করতে চেষ্টা করে, ইনশাল্লাহ খুব 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 ভালো মানের ডাক্তার ইনশাল্লাহ হয়ে যাবেন। আমরা সেই লক্ষ্যেই কাজ করতেছি। আমরা এখানে যারা উপস্থিত আছি, আজকে 30 জন উপস্থিত আছি, 30 জনের প্রত্যেকেই আমরা চেষ্টা করতেছি সিমটম গুলোকে শিখা, সিমটম গুলো বের করা বা সিমটম গুলো সন্নিবেশিত করা শেখা, আমরা শিখতেছি। তো এবং ডক্টর ইকবাল মজিদ স্যার বললেন যে যেখানে আলোচনা হয় সেখানে রুব্রিকের কথা হয়। হ্যাঁ, এবং এটা কথাটা সত্যি যে রুব্রিক ছাড়া কিন্তু আপনি ভালো চিকিৎসক হতে পারবেন না, এটা সত্যি কথা। এবং বিশ্বমানের বড় বড় ডাক্তার যারা আছে, রুব্রিক ছাড়া কল্পনাই করা যাবে না রোগীকে চিকিৎসা দেওয়া। তা আমরা এর আগে যেটা শিখেছিলাম যে 50 পর্যন্ত ইরাকটেশন, বার্পিং, মানে উদ্গার উঠা,
সংক্রান্ত বিষয় পর্যন্ত শিখেছিলাম, 50 পর্যন্ত শিখেছিলাম। আজকে আমরা 51 থেকে শিখব আই ওপেনিং এন্ড ক্লোজিং। আই ওপেনিং এন্ড ক্লোজিং মানে চোখ খোলা রাখলে কি হয়, কোনো সমস্যা বৃদ্ধি হয় বা কমে যায় বা ভালো লাগে। আই বন্ধ রাখলে, চোখ বন্ধ রাখলে কোনো সমস্যা বৃদ্ধি হয়, কমে যায় বা ভালো লাগে। এই ব্যাপারগুলো যদি কোনো পেশেন্ট এসে আমাদের নিকট বলে যে স্যার আমার মাথা ব্যথা, যখন মাথা ব্যথা হয় তখন চোখ বন্ধ করে রাখলে ভালো লাগে। আবার অন্য একটা পেশেন্ট বলল যে আমার মাথা ব্যথা, চোখ বন্ধ করলে মানে অস্থির লাগে, মানে মাথা যেন আরো ব্যথা করে বা আমার কাছে খুব খারাপ লাগে। হ্যাঁ, চোখ খোলা রাখতে হয়। কতক্ষণ চোখ খোলা রাখতে পারবো? তাহলে দুইজন পেশেন্ট দুই রকম কথা বললো, দেখি দুই রকম কথার কোনো সিমটম আছে কিনা। তো যারা সফটওয়্যার বুঝবেন না, সফটওয়্যার তো একেবারে লেটেস্ট একটা জিনিস। হ্যাঁ, সফটওয়্যার সবাই বুঝবেন, হোমিওপ্যাথি ডাক্তারের জন্য এটা শর্ট, কিন্তু একটা বই বুঝতে হবে, এটা সত্য। যিনি হোমিওপ্যাথি সিমটম ভান্ডার বুঝেন না, তিনি তিনি একজন বলতে পারি ব্যর্থ। সিমটম ভান্ডার, আপনি সিমটমিস্ট ডাক্তার, আমি সিমটমিস্ট ডাক্তার, আমাকে সিমটম ভান্ডার বুঝতে হবে। তো এই হলো সিমটম ভান্ডার, রেপার্টরি গ্রন্থ। তো এই সিমটম ভান্ডারের বই থেকে বের করা একটু সময় সাপেক্ষ। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি রেপার্টরি গ্রন্থ থেকে। রেপার্টরি হেড বা হেড পেইন, আই কমপ্লেন ইন বা ক্লোজিং আই, ক্লোজিং আই, ভিতরে গেলে অ্যাগ্রাভেশন এমিলারেশন, অর্থাৎ আই চোখ বন্ধ করলে মাথা ব্যথা আরো বাড়ে। 30টা মেডিসিন। এলিয়াম সিপা সুপার গ্রেট, ক্যালকেরিয়া কার, চিনিনা সিনা, সিনকোনা, হ্যাঁ সিনা, ল্যাকেসি, সাইলেসিয়া, স্ট্যামোনিয়াম, আর এটা হলো থেরিডিয়ন। এই কয়েকটা মেডিসিন ফার্স্ট গ্রেড। এলিয়াম সিপা সুপার গ্রেড। তাহলে আমরা একটা ঔষধ সম্পর্কে মোটামুটি ধরে নিলাম যে এলিয়াম সিপার পেশেন্ট এসে বলতে পারে যে আমার মাথা ব্যথা, চোখ বন্ধ করলে মাথা ব্যথা বাড়ে। যেহেতু এটা সুপার গ্রেড, তার কাছে এই সিমটমটা বেশি প্রাধান্য থাকবে। শুধু যে এলিয়াম সিপা আছে তা না, আরো অন্য অন্য ঔষধ আছে, মোট 30টা রিমেডি আছে। আর যদি বলেন এটার ভিতরে ঢুকলে স্লিপ আফটার, অর্থাৎ ঘুমানোর পরে যদি কেউ চোখ বন্ধ করে তাহলে তার মাথা ব্যথা বাড়ে। যদি সিমটম তেমন হয়, ঔষধ আছে একটা রাস্টক্স। যেমন ঘুম থেকে উঠছে, এখন মাথা ব্যথা, এখন সে চোখ আর বন্ধ করতে পারে না, মানে এখন চোখ খোলা রাখি, চোখ বন্ধ করলে আবার মাথা ব্যথা হয়। আরো ভিতরে যদি ঢুকি তাহলে যদি মানে হয়, এমন হয় যে চোখ বন্ধ করলে মাথা ব্যথার উপশম, তাহলে 81টা মেডিসিন আছে। মেডিসিন গুলো যদি আমরা এখান থেকে দেখতে চাই, সেটা হলো বেলেডোনা, ব্রায়োনিয়া, নেট্রাম সালফ, সাইলেসিয়া। এই 4টা মেডিসিন হলো সুপার গ্রেড। তাহলে বেলেডোনার পেশেন্টের যদি মাথা ব্যথা হয়, তাহলে সে চোখ বন্ধ করলে তার কাছে মাথা ব্যথা ভালো লাগবে। ব্রায়োনিয়ার পেশেন্টের মাথা ব্যথা হলে চোখ বন্ধ করলে মাথা ব্যথা ভালো লাগবে।
তারপর নেট্রাম সাল্ট, সাইলেসিয়া অনুরূপ। এছাড়াও ফার্স্ট গ্রেড অনেকগুলো মেডিসিন রয়েছে, অ্যাকোনাইট, অ্যাগারিকাস, অ্যালো, এপিস ইত্যাদি ইত্যাদি অনেকগুলো মেডিসিন রয়েছে। আমরা যদি এর ভিতরে ঢুকি আরো রুব্রিক আছে কিনা দেখি। আচ্ছা, পার্শিয়ালি মানে হলো মানে কিছুটা চোখ বন্ধ কিছুটা খোলা, মানে অর্ধেক অর্ধেক চোখ খোলা। হ্যাঁ, যদি এমনটা করে তাহলে মানে এইভাবে চোখ একটু খোলা রাখলো তাহলে তার কাছে ভালো লাগে। অ্যালোসাকট্রিনা ফার্স্ট গ্রেড। তারপর এর বাকি ওষুধগুলো আনকমন ঔষধ। অ্যালোসাকট্রিনাকে আমরা এইভাবে ভাবতে পারি যে কারো মাথা ব্যথা হলে সে পুরো চোখ বন্ধ করে না, আবার পুরোটা খুলেও রাখে না, পার্শিয়ালি চোখ বন্ধ করে রাখে, অর্থাৎ কিছুটা খোলা রাখে। যদি এমন হয়, এমনটা করলে যদি তার কাছে ভালো লাগে তাহলে অ্যালোসাকট্রিনা, এই যে সূক্ষ্মভাবে শেখা, হ্যাঁ, এই সূক্ষ্মভাবে শেখাটা আমাদের দরকার আছে। আর এইভাবে স্টাডি করলে ওই আমাদের ম্যাথমেটিক্যাল ঔষধগুলো মানে ঔষধের জ্ঞানটাও কিন্তু আমাদের পরিপক্ক হয়ে যাবে। অর্থাৎ আমাদের বেসিকটা থাকতে হবে সিমটমিস্ট ডাক্তার হওয়া, বেসিকটা থাকতে হবে সিমটম থেকে সিমটম শিখা, সিমটমের মাধ্যমে ওষুধকে চিনা। তারপর টোটাল ওষুধটাকে চিনবো। টোটাল ওষুধটা কিরকম, তখন আমি অ্যালোসাকট্রিনা পুরোটা পড়বো, আবার সালফার পুরোটা পড়বো। টোটাল ওষুধটাকে পরে পড়বো। টোটাল ওষুধটাকে যদি আগে পড়ি তাহলে গুলিয়ে ফেলবো, আগে পড়লে আমরা প্রেজুডিসড হয়ে যাব। আচ্ছা, এটা তো একটা উদাহরণ দেওয়া হলো যে মাথা ব্যথার সময় তার চোখ বন্ধ করলে উপশম বা অ্যাগ্রাভেশন। যদি ভার্টিগো হয়, মাথা ঘোরা হয়, তাহলে ঠিক সেম এমন হতে পারে। ভার্টিগো, ক্লোজিং ক্লোজিং আইস, অ্যাগ্রাভেশন। যদি চোখ বন্ধ করলে মাথা ঘুরে 71টা মেডিসিন আছে সুপার গ্রেড এ পর্যন্ত। আর্নিকা, চেলিডোনিয়াম, লেকেসি, সিপিয়া, থেরিডিয়ন, থুজা, এই কয়েকটা মেডিসিন সুপার গ্রেড। আর ফার্স্ট গ্রেড অনেকগুলো মেডিসিন রয়েছে, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেডও রয়েছে, মোট 71টা মেডিসিন। তাহলে আমরা এই সুপার গ্রেড মেডিসিন গুলোকেও যদি চিনি যে চোখ বন্ধ করলে মাথা ঘুরে বা মাথা ঘোরা বৃদ্ধি হয়, হ্যাঁ, তাহলে এটা আমরা চিনে নিতে পারলাম। তারপর যদি আমরা এই সিমটমের ভিতরে ঢুকি, ভিতরে ঢুকলে অনেকগুলো সিমটম পাবো। লাইং হোয়াইল, অর্থাৎ শুয়ে থাকা অবস্থায় যদি চোখ বন্ধ করলে মাথা ঘুরে, তাহলে লেগ ডিফ্লোর একটা ফার্স্ট গ্রেড মেডিসিন আছে, আর ক্যালাডিয়াম থার্ড গ্রেড মেডিসিন। তারপরে নোসিয়া উইথ, চোখ বন্ধ করলে মাথা ঘুরে তার সাথে বমি ভাব হয়, 6টা মেডিসিন আছে। লেকেসিস, থেরিডিয়ন, এই 2টা মেডিসিন হলো ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড আছে, থার্ড গ্রেডও আছে। তো তাহলে এইভাবে আমরা সুন্দর করে ধাপে 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 শিখবো। হ্যাঁ, যখন আমরা এইভাবে অভ্যস্ত হব, এইভাবে মজা লাগবে। আর যখন এইভাবে মজা লাগবে তখন কিন্তু আমরা শিখতে পারবো। আর যদি অভ্যস্ত না হই, হ্যাঁ, তখন অন্য একটা সাবজেক্টের উপর অন্য ভাবে অভ্যস্ত হয়ে গেলাম, তখন কিন্তু আর এই জায়গাটা ভালো লাগবে না। এই জায়গাটাকে ভালো লাগার জায়গাটাকে তৈরি করে নিতে হবে। তারপরের লুকিং, তাকিয়ে থাকলে, ঠিক সেম মাথা ঘোরার ব্যাপারটাও তাকিয়ে থাকলে বৃদ্ধি, মাথা ব্যথার ব্যাপারটাও তাকিয়ে থাকলে বৃদ্ধি। এটা মনে হয় নেওয়া দরকার আছে কিনা। তারপরও ঠিক সেম ভার্টিগো, লুকিং, দেখুন লুকিং অ্যারাউন্ড, অর্থাৎ অ্যারাউন্ড মানে হলো আশেপাশে তাকালে, বিহাইন্ড পিছনের দিকে তাকালে মাথা ঘুরে। তারপরে
ডাউনওয়ার্ড, নিচের দিকে তাকালে মাথা ঘুরে। তো এভাবে লুকিং দিয়েও কিন্তু আমরা খুব ভালো সিমটম নিতে পারি। পুলিং ইন অ্যাবডোমেন। পুলিং ইন অ্যাবডোমেন মানে কি? পুলিং ইন অ্যাবডোমেন হলো আমাদের তো পেট এইরকম থাকে, তাই না? পেটটাকে যদি টেনে এই যে এরকম ভিতরের দিকে নেই, তাহলে খারাপ লাগে কি লাগে না? ভালো লাগে কি লাগে না? এটাও একটা সিমটম। এই সিমটমটা কে নিয়ে আসবে? এই সিমটমটা যার পেট ব্যথা আছে, পেটে গ্যাস আছে, পেট ফাঁপা আছে, পেট সংক্রান্ত, উদর সংক্রান্ত সমস্যা আছে, হ্যাঁ, তাদেরকে কিন্তু আপনি প্রশ্নটা করতে পারেন। কিরকম প্রশ্ন করতে পারেন যে আপনার পেটটা যদি ভিতরের দিকে টাইনা নেন তাহলে আপনার কাছে কেমন লাগে? এটাও ঠিক আমরা অ্যাবডোমেন থেকে পেয়ে যাব। অ্যাবডোমেন, এটা বৈশিষ্ট্য দিতে হবে আগে, পেইন, তারপর পুলিং। দেখুন পুলিং 51টা মেডিসিন আছে, মানে এখানে এখানে জেনারেল পুলিং অর্থাৎ অ্যাবডোমেন পেইন পুলিং, অর্থাৎ পেইনের সময় সে কি করে? পুল করে রাখে, মানে পেটটাকে ভিতরের দিকে চাপায়া রাখে। যদি বিষয়টা এমন হয় তাহলে এজন্য এটা জেনারেল, ইন জেনারেল সে পুলিং করে রাখে, তাহলে ওই সিমটমটাও হবে। আর যদি সিমটমের ভিতরে যদি ঢুকি তাহলে অনেকগুলো সাব সিমটম রয়েছে, এই সাব সিমটম গুলো আমরা স্টাডি করব ইনশাআল্লাহ। তো অ্যাবডোমেন পুলিং অর্থাৎ কখন পুলিং? অ্যাবডোমেন পেইনের সময় পুলিং, পুল করে রাখে। তো ওইটা যদি হয় তাহলে কি কি মেডিসিন আছে? কেলি কার্ব হলো সেকেন্ড গ্রেড, আর প্লাটিনাম 3টা সেকেন্ড গ্রেড মেডিসিন আছে। কেলি কার্ব, প্লাটিনাম, পালসেটিনা, এই 3টা মেডিসিন হলো যদি পেটে কোনো ব্যথা হয়, পেটে ব্যথা হলে পুল করে রাখে, এটা সেকেন্ড গ্রেড মেডিসিন। আর থার্ড গ্রেড মেডিসিন গুলো তো দেখাইলাম না। আচ্ছা, ফার্স্ট গ্রেড, সুপার গ্রেড, ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড মেডিসিন, এই গ্রেড গুলো সম্পর্কে আমি একটু আপনাদেরকে বুঝাই বলি। গ্রেড কি জিনিস? সুপার গ্রেড হলো এমন মেডিসিন যে মেডিসিন প্রুভিং করার সময়, যে সিমটমটা প্রুভিং করার সময় পেশেন্টের বা প্রুভারের শরীরে প্রকাশ পেয়েছে। শুধু তাই নয়, আবার যখন রিপ্রুভ করা হয়েছে, অর্থাৎ একজনকে করা হয়েছে তখনও পাইছে, আবার রিপ্রুভ করা হয়েছে তখনও পাইছে, আবার ওষুধ অ্যাপ্লাই করে ওই সিমটমের ফলাফল পাওয়া গেছে, বারবার বারবার র্যান্ডম এই ফলাফল পাওয়া গেছে, তখন এটাকে সুপার গ্রেড হিসেবে বিবেচনা করা হয়। সুপার গ্রেড এবং ফার্স্ট গ্রেডের কনসেপ্ট প্রায় সেম। তো সুপার গ্রেড হলো ফার্স্ট গ্রেড থেকে আরো বেশি, যেটা বেশি মানে প্রুভিং এ প্রমাণিত হয়েছে এবং ঔষধ অ্যাপ্লাই করেও প্রমাণিত হয়েছে যে না, এই সিমটমের উপরে সে কাজ করে। এটা হলো প্রুভিং এবং অ্যাপ্লাই উভয় পক্ষ থেকে অত্যধিক পরিমাণে ফলাফল পাওয়া যাওয়ার কারণে এটা সুপার গ্রেড এবং ফার্স্ট গ্রেড হয়েছে। আর সেকেন্ড গ্রেড হলো প্রুভিং এ পাওয়া গেছে এবং ঔষধ অ্যাপ্লাইও পাওয়া গেছে, তবে 50% এর কম, এটা সেকেন্ড গ্রেড। আর থার্ড গ্রেড মেডিসিন হলো প্রুভিং এ এই সিমটমটা পাওয়া যায়নি, ডাক্তার ঔষধ দিয়ে, যেমন অনেকগুলো সিমটম, 20টা সিমটম পেশেন্টের শরীরে আছে, তো 20টা সিমটম অ্যানালাইসিস করে সালফার দিছে, সালফার দেওয়ার পরে এই সিমটমটা চলে গেছে। তো এটা ডাক্তারের এক্সপেরিয়েন্স যে ঔষধ সালফার দেওয়ার কারণে এই সিমটমটা চলে গেছে, তো এই জন্য এই সিমটমটাকে ধরে নেওয়া হয়েছে যে এটা বলে থার্ড গ্রেড মেডিসিন, অর্থাৎ ডাক্তারের অভিজ্ঞতায় সিমটমটাকে পাওয়া গেছে কিন্তু প্রুভিং এ পাওয়া যায়নি, থার্ড গ্রেড মেডিসিন। যেমন এখানে সালফার আছে,
এই সালফারটা প্রুভিং এ পাওয়া যায়নি। মানে কি সিমটম, আমাদের সিমটম হলো মানে অ্যাবডোমেন পেইন, পুলিং, অর্থাৎ যখন পেট ব্যথা হয় তখন পেটটাকে সে টেনে ভিতরের দিকে টেনে রাখে বা পুল করে রাখে। যদি সিমটমটা এমন হয় তাহলে কেলিকাল আর প্লাটিনাম এই দুইটা মেডিসিনের সিমটম প্রুভিং এ পাওয়া গেছে, ওষুধ অ্যাপ্লাই করেও পাওয়া গেছে। কিন্তু এখানে যতগুলো থার্ড গ্রেড মেডিসিন আছে, ওই পালসিটিলা বাদ গেছে, কেলিকাল, প্লাটিনাম, পালসিটিলা, তিনটা মেডিসিন প্রুভিং এও পাওয়া গেছে, আবার ওষুধ অ্যাপ্লাই করেও তার ফলাফল পাওয়া গেছে। আর থার্ড গ্রেড মেডিসিন গুলো হলো যে প্রুভিং এ পাওয়া যায়নি কিন্তু ওষুধ অ্যাপ্লাই করে ফলাফল পাওয়া গেছে। এই ক্ষেত্রে সালফার ঠিক সেম, প্রুভিং এ পাওয়া যায়নি এই সিমটমের জন্য, অ্যাপ্লাই করে ফলাফল পাওয়া গেছে। আশা করি গ্রেডিং সংক্রান্ত বিষয়টা নিয়ে আপনাদের আর প্রশ্ন থাকবে না। টিথ ক্লিনিং, টিথ ক্লিনিং মানে হলো দাঁত পরিষ্কার করলে, সরি, ক্লিনজিং, ক্লিনজিং মানে হলো দাঁত চেপে রাখলে, দাঁতে দাঁতে চেপে রাখলে তার কাছে কেমন লাগে, ভালো লাগে, খারাপ লাগে, বা অন্য অন্য কোনো ব্যাপার। তো মাথা ব্যথার সময়ও ক্লিনজিং টিথ হইতে পারে। তারপর দাঁত ব্যথা, ফেসে ব্যথা, এসব সময় ক্লিনজিং টিথ হতে পারে। আমরা শুধু ওই জায়গায় গিয়ে ক্লিনজিং শব্দটা দিব, আগে টিথ দিব না। ক্লিনজিং দিয়ে ক্লিনজিং এর ভিতরে টিথ দিব। আমি একটা উদাহরণ দেই, দেখায় দেই। হেড পেইন, আসসালামু আলাইকুম। এখন যদি আপনারা সফটওয়্যার থেকে এইভাবে টিথ আগে দিয়ে ক্লিনজিং দিয়ে যদি এইভাবে খুঁজতে চান কিন্তু পাবেন না। হ্যাঁ, এখানে আছে টিথ টিথ ক্লিনজিং, আপনারা ক্লিনজিং শব্দটা আগে দিবেন, টিথটা পরে দিবেন। মুভমেন্ট, নড়াচড়া করলে, এই মুভমেন্ট কথাটা অনেক জায়গায় থাকতে পারে, অনেক জায়গায়, অনেক জায়গায়। এটা ব্যাপক ইউজেবল একটা ব্যাপার। মাথা ব্যথা, মুভমেন্ট অ্যাগ্রাভেশন, মোশন অ্যাগ্রাভেশন, মোশন আর মুভমেন্ট একই কথা। তারপর হাত পায়ের ব্যথা, মোশন অ্যাগ্রাভেশন, চোখে ব্যথা, মোশন অ্যাগ্রাভেশন, তারপর কি বলে, কোমরে ব্যথা, মোশন অ্যাগ্রাভেশন, সব জায়গায় এই মোশন কথাটা থাকতে পারে। তো পেশেন্ট যদি এই ধরনের জায়গার পেইন, এই ধরনের জায়গার সমস্যাগুলো নিয়ে আসে, তার কাছে মোশন অ্যাগ্রাভেশন বা মুভমেন্ট অ্যাগ্রাভেশন বা এমিলারেশন, এই সিমটমগুলো কিন্তু আমাদের মডালিটিতে নিতে হবে। অথবা জ্বর আসছে, জ্বরের সময়ও মুভমেন্ট অ্যাগ্রাভেশন, এমিলারেশন, মুভমেন্ট, মোশন অ্যাগ্রাভেশন, মোশন এমিলারেশন, শেকিং, শেকিং মানে হলো ঝাঁকি, ঝাঁকি দিলে কেমন লাগে। যেমন ধরুন আপনার মাথা ব্যথা হলো, তখন মাথাটাকে এরকম ঝাঁকি দিলেন, শেকিং করলেন। তো ঝাঁকি দিলে মাথা ব্যথাটা ভালো লাগে কি খারাপ লাগে, বা বা মাথা ব্যথা বৃদ্ধি হয়ে যায়, বা উপশম হয়, কোন বিষয়টা হয়? শেকিং, এটাকে বলা হয় শেকিং। তো এই শেকিংটা কিন্তু অনেক জায়গায় হতে পারে। যেমন আপনার হাতে ব্যথা, তখন হাতটাকে যদি এইভাবে ঝাঁকি দেন, ভালো লাগবে নাকি খারাপ লাগবে, নাকি বেড়ে যাবে, তো নাকি উপশম হবে? এই প্রশ্নগুলোর সমাধান এই এটা হলো শেকিং। হ্যাঁ, তো আমরা একটা শেকিং এর উদাহরণ দেখি। শেকিংটা কিন্তু অনেক জায়গায় হতে পারে, হেডে হতে পারে, এক্সট্রিমিটিসে হতে পারে। হেড পেইন, শেকিং, এই দেখুন এখানে চলে আসছে শেকিং, শেকিং হেড অ্যাগ্রাভেশন, মাথা এভাবে ঝাঁকি দিলে বৃদ্ধি হয়। বেলেডোনা, ব্রায়োনিয়া, কার্বোভেজ, গ্লোনোইন, নাক্সভমিকা, সিপিয়া, এই কয়েকটা মেডিসিন সুপার গ্রেড, ফার্স্ট গ্রেড মেডিসিন আছে কিন্তু অনেকগুলো, ৭৯টা মেডিসিন। হ্যাঁ, তো এখন আমি আবারও আপনাদেরকে কিন্তু
মানে কিছু কিছু এখানে আছেন হার্ড করার জন্য আমি বলছি না, আমি শুধু বোঝানোর জন্যই বলছি যে এই যে সাবজেক্টটা যে মাথাকে ঝাঁকি দিলে মাথা ব্যথা হয়, তো শেকিং করলে আমরা কিন্তু প্রথমেই ব্রায়ো নিয়ে চিন্তা করব। হুম, এই যে প্রথমেই ব্রায়ো নিয়ে চিন্তা করা, একটা সিমটমকে একটা সিমটমের এগেইনস্টে আরো কি কি ঔষধ আছে সেগুলোকে বিবেচনা না করে একটা ঔষধকে সামনে নিয়ে আসা, এটা হলো ব্যাড প্র্যাকটিসের একটা লক্ষণ। হুম, একটা সময় পরে গিয়ে যখন আর আপনি পারবেন না, বা যারা এইভাবে চিকিৎসা বা এইভাবে সিমটম শিখতেছে, যখন আর পারবে না তখন কি করবে, একাধিক মেডিসিন দিবে। একাধিক মেডিসিন দিয়েও যখন ফার্স্ট প্রেসক্রিপশনে হয়তো কিছুটা পেশেন্ট ভালোর দিকে যাবে, সেকেন্ড প্রেসক্রিপশনে কোন ওষুধে যে কাজ করছে সেটা তো বলতে পারবে না, তখন সে কি করবে, হতাশ হয়ে যাবে। হতাশ হয়ে যাওয়ার পর আবার কি বলে, ওই প্যাটার্ন দেওয়া শুরু করবে, হয়ে গেল সে প্যাটার্ন ডাক্তার। হুম, যখন পাশ করে বের হয়েছে সে কিন্তু একটা মনে মনে অঙ্গীকার অঙ্গীকার সেট আপ করেছে যে না আমি কখনো অপহোমিওপ্যাথ হব না, কিন্তু পরিস্থিতি তাকে বাধ্য করেছে অপহোমিওপ্যাথ হতে, কারণ সে সঠিক ওয়েতে শিক্ষা গ্রহণ করেনি। তো আমাদের মাথা শেকিং করলে যদি মাথা ব্যথা হয়, বেলেডোনা, ব্রায়োনিয়া, কার্বোভেজ, গ্লোনোইন, নাক্সভমিকা, সিপিয়া, এই কয়েকটা মেডিসিন একেবারে সমান ক্যাটাগরির। তারপরেও মানে সুপার গ্রেড এবং ফার্স্ট গ্রেড প্রায় কাছাকাছি। সুপার গ্রেড একটু বেশি, ফার্স্ট গ্রেড একটু কম, কিন্তু ফার্স্ট গ্রেডের গ্রেডটাও মানে প্রুভিং এও পাওয়া গেছে, আবার রিপ্রুভিং এ পাওয়া গেছে, আবার ওষুধ অ্যাপ্লাই করেও তার ফলাফল পাওয়া গেছে। সুপার ফার্স্ট গ্রেডকেও আমরা ফেলে দিতে পারি না। সেখান থেকে এই আর্নিকা, তারপর হলো এটা কি, অ্যাসারাম, ক্যালকেরিয়া কার্ব, কার্বন সালফ, কস্টিকাম, চায়না, কলচিকাম, কোরালাম রুব্রাম, ফেরাম মেটালিকাম, হিপার সালফার, ইপিকাক, এইভাবে এই যে সবগুলো এই পর্যন্ত স্পাইজেলিয়া পর্যন্ত এই সবগুলো মেডিসিন কেউ কারো থেকে কম না। তাহলে আমাদের যে ব্যর্থতার ফ্রাস্ট্রেশন আসে এই জন্য যে আমরা সিমটমটাকে অ্যানালাইসিস করতে পারি না, আমরা গুরুত্বপূর্ণ ওষুধগুলোকে বাদ দিয়ে দিই, নিজের ব্রেনের ভিতরে যে কয়েকটা মেডিসিনকে সেট আপ করে রেখেছি সে কয়েকটা মেডিসিনের ভিতরেই আমরা থাকি। আচ্ছা, যদি মাথা শেকিং করলে উপশম হয়, মাথা ব্যথাটা ভালো লাগে, তাহলে ওষুধ রয়েছে 6টা। হ্যাঁ, চায়না, চায়না কিন্তু মাথা শেকিং করলে অ্যাগ্রাভেশন হয়, সেখানেও চায়না আছে। লেকেসিস মাথা শেকিং করলে উপশম হয়। তো চায়না আর লেকেসিস ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড নাই কেউ, থার্ড গ্রেডে বাকি মেডিসিন গুলো আছে। তাহলে আমরা এই ওষুধগুলোকে চিনে ফেললাম যে মাথা শেকিং করলে চায়না এবং লেকেসিস মাথা ব্যথার উপশম হয়। হ্যাঁ, তারপর হলো বেন্ডিং এন্ড টার্নিং, দ্বিভাজ করলে ও ঘুরলে। আচ্ছা, বেন্ডিং তো আমরা বুঝি, বেন্ডিং অত্যন্ত ইউজফুল একটা সিমটম। ইউজফুল সিমটম মানে হলো, যেমন কেউ বললো ঘাড়ের ব্যথা, সামনের দিকে যদি আমরা ঝুঁকি ঘাড়ের ব্যথা কমে বা বাড়ে, পিছনের দিকে ঝুঁকলে কমে বা বাড়ে। কোমরের ব্যথা সামনের দিকে ঝুঁকলে মানে কি, আমরা রুকু করি বা সিজদা করি, বেন্ডিং, সিজদাকে বলা হয় ফুল বেন্ডিং। তো সিজদা করলে বা রুকু করলে ব্যথা কমে বা বাড়ে। হুম, আবার এই যে হাতের কনুইতে ব্যথা, এই বেন্ডিং হ্যান্ড, হাত ভাঁজ করলে হাতের ব্যথাটা বাড়ে বা কমে। এই যে প্রত্যেকটা জায়গার মধ্যে অনেকগুলো জায়গাতে বেন্ডিং কথাটা কিন্তু জড়িত। সিমটম অর্থাৎ অবস্থা বুঝা ব্যবস্থা। সবাইকে যে সব প্রশ্ন করতে হবে, প্রত্যেক একটা একটা পেশেন্ট আসছে আঁচিল নিয়ে, বা তার এখানে একটা আঁচিলের পেশেন্ট আসলো, আপনি যদি বলেন যে আঁচিলটা ব্যান্ড করলে কমে কি বাড়ে,
বা এই ধরনের কোনো প্রশ্ন করেন তাহলে কিন্তু হবে না। অর্থাৎ পেশেন্ট যেই সিমটমটা নিয়ে আসবে বা যেই সিমটমের কথা বলবে পেশেন্টের কাছ থেকে যখন আপনি শুনবেন, তখন পেশেন্ট যে ধারায় কথা বলছে পেশেন্টের কথার এগেইনস্টে আপনাকে প্রশ্ন করতে হবে। অতিরঞ্জিত প্রশ্ন পেশেন্টদের মধ্যে বিরক্ত সৃষ্টি করবে। তো এই ব্যান্ডিংটা অত্যন্ত ইউজফুল একটা সিমটম বা মডালিটি। এই মডালিটিটা আমরা প্রত্যেকটা প্রায় অনেকগুলো জায়গাতে এই ব্যান্ডিং কথাটা পাবো। টার্নিং মানে হলো ঘোরা, ঘোরা মানে হলো যেমন এই হাত এইভাবে যদি কেউ ঘুরায় এটাকে বলা হয় টার্নিং। এটাকে বলা হয় মোশন, এটাকে বলা হয় শেকিং। ঠিক আছে, তো টার্নিংটাও আমরা খুঁজে বের করতে পারবো। স্লিপ বিফোর, স্লিপ হোয়াইল, স্লিপ আফটার। স্লিপ বিফোর, হোয়াইল, আফটার, এই তিনটা বিষয়, অর্থাৎ ঘুমানোর আগে, ঘুমানোর সময়, ঘুমানোর পরে আমাদের কোনো সমস্যা বাড়ে কি বাড়ে না, এটা একটা ব্যাপক ইউজফুল মডালিটি। ব্যাপক ইউজফুল মডালিটি কেন বললাম? তো ব্যাপক ইউজফুল মডালিটিটা হলো মানে যেগুলো ঘুরে ঘুরে আসবে। প্রত্যেক রোগীকে আপনি প্রশ্ন, প্রায় অধিকাংশ রোগীকে আপনি এই প্রশ্ন করতে পারবেন। এরকম মাথা ব্যথা নিয়ে আসলো বা মাথা ঘুরানো নিয়ে আসলো, শরীর ব্যথা নিয়ে আসলো, দুর্বলতা নিয়ে আসলো, যেটাই নিয়ে আসুক আপনি প্রশ্ন করতে পারেন যে ঘুমানোর পরে বা ঘুমানোর আগে বা ঘুমানোর সময় আপনার কেমন লাগে, রোগটা বেড়ে যায় বা কমে বা ভালো লাগে কিনা, এই প্রশ্নগুলো করতে পারেন। তো এটা ব্যাপক ইউজফুল একটা সাবজেক্ট। এটা আমরা আগের সাবজেক্টগুলো যেভাবে বের করছি ঠিক সেভাবে আমরা বের করতে পারবো। প্রতিটা ধরে ধরে বের করলে তো আমরা শেষ করতে পারবো না। ইটিং ডিউরিং, আফটার এন্ড স্যাটাইটি, এই জিনিসটাও খুব গুরুত্বপূর্ণ এবং একেবারে ইউজফুল। এবং এই বর্তমান সময়ে আমরা যারা রাসায়নিক খাবার খাই এবং অতি ভোজন করি তাদের কাছে এই সিমটমটা খুব গুরুত্বপূর্ণ সিমটম। খাবার খাওয়ার সময় কেমন লাগে, খাবার খাওয়ার পরে কেমন লাগে, এবং স্যাটাইটি, স্যাটাইটি মানে হলো খাবার খাওয়ার তৃপ্তি কতটা। যে 2 লোকমা খাইলেন আর খাইতে ইচ্ছা করে না, তাহলে ইজি স্যাটাইটি। আবার খায় যত খান ততই ক্ষুধা মিটে না, তাহলে কি হাঙ্গার বা হাংরি, ক্ষুধার্ত। তাহলে এই সাবজেক্টগুলো, এটা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, এটা আমি আপনাদেরকে দেখাই। এটা এই ইটিং ডিউরিং, এইটা ব্যাপক। এটা ব্যাপক কিরকম? যেমন যে কোনো বিষয়ে শ্বাসকষ্ট, খাবার খাইলে উপশম বা অ্যাগ্রাভেশন, তারপর মাথা ব্যথা, খাবার খেলে উপশম বা বৃদ্ধি, তারপর পেট ব্যথা, খাবার খেলে উপশম বা বৃদ্ধি, গলা ব্যথা, গলা জ্বলা, খাবার খেলে উপশম বা বৃদ্ধি, হ্যাঁ, শরীরের দুর্বলতা, খাবার খেলে উপশম বা বৃদ্ধি। এটা ব্যাপক, অনেকগুলো জায়গাতে আমরা পাবো। হ্যাঁ, খাবার খাওয়ার পরে, খাবার খাওয়ার আগে, খাবার খাওয়ার সময়, এগুলো আমরা ব্যাপক জায়গায় পাবো। কিন্তু এই স্যাটাইটির ব্যাপারটা, এই ব্যাপারটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এটা আমরা কোথায় পাবো? এটা পাবো স্টমাক অধ্যায়। স্টমাক অধ্যায়ে গিয়ে এপিটাইট আমরা এভাবে খুঁজবো। কিন্তু খোঁজার সিস্টেমটা আমি কিন্তু আপনাদেরকে আজকের ভূমিকায় বলছি যে সিমটম 2,30,000 সিমটম আমার মুখস্থ করা আমার আপনার পক্ষে কখনো সম্ভব না, কিন্তু খুঁজে বের করার, সিমটম রেপার্টরি থেকে সিমটমটাকে খুঁজে পাওয়ার কৌশল, রপ্ত করাটা একটা জ্ঞান। সেই রপ্ত করার জ্ঞানটা আপনি যদি একবার শিখে নেন তাহলে সারা জীবন আপনি ভালো প্র্যাকটিস করবেন, এটা আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি। আচ্ছা, তাহলে স্যাটাইটির ব্যাপারটা আপনি কোথায় পাবেন? স্টমাক অধ্যায়ে যাবেন, তারপর এপিটাইট, এপিটাইট মানে কি ক্ষুধা, এর ভিতরে যাবেন। এর ভিতরে গিয়ে যেমন ইজি স্যাটাইটি মানে অল্প খেলেই ক্ষুধা নিবৃত হয়ে যায়,
তাহলে এখানে কি পেলেন, ভিউ রেমেডিতে যান, অনেকগুলো মেডিসিন রয়েছে এখান থেকে শুরু করে চায়না, তারপরে সিকিউটা, ভিরোসা, এটা কি সিকিলিকর না স্যাক্লামেন, ইগনেশিয়া, তারপরে হলো আয়োডিয়াম, লাইকোপোডিয়াম, নাক্স মস্কেটা, প্লাটিনাম, রডোডেন্ড্রন, থুজা। এই পর্যন্ত সুপার গ্রেড, ফার্স্ট গ্রেড অনেকগুলো মেডিসিন রয়েছে এই পর্যন্ত। হ্যাঁ, তো তাদের কি হয়, তাদের হলো অল্প খাইছে, যেমন যেমন ধরুন আধা প্লেট খাবার খাইছে, আর খেতে পারে না, যেমন মনে হয় যেন কত খাবারই না খাইছে। তারপর হলো এখান থেকে যদি শুরু করি, ডেমিনিস্ট। ডেমিনিস্ট মানে কি, তার ক্ষুধা নাই, ক্ষুধা মন্দা, মানে এই লোক তো খাইছে, ক্ষুধা লাগে, ইজি স্যাটারডে মানে কি, ক্ষুধা লাগে, খাইতে বসে কিন্তু অল্প খাই আর খাইতে পারে না। এটা হলো এই বিষয়টা হলো এরকম। আর ডেমিনিস্ট মানে হলো তার ক্ষুধাই লাগে না। আর এখানে আছে ওয়ান্টিং। ওয়ান্টিং মানে হলো ক্ষুধা অনুপস্থিত। এখানে ডেমিনিস্ট আর ওয়ান্টিং এর মধ্যে পার্থক্য আছে। ডেমিনিস্ট মানে হলো ক্ষুধা কমে গেছে, ক্ষুধা মন্দা। আর ওয়ান্টিং মানে হলো ক্ষুধাই নেই, মানে ক্ষুধা বলতে ক্ষুধা সে বুঝেই না যে তার ক্ষুধা লাগছে। হ্যাঁ, রিলিজ উইদাউট। রিলিজ উইদাউট মানে যতই খায় ক্ষুধা তার যায় না। হ্যাঁ, সে রিলিজ হয় না। এইভাবে যদি আমরা বিষয়বস্তুকে ভেঙে ভেঙে পড়ি, আপনারা একটু নিজে থেকে চিন্তা করুন যে আপনি আমি কত ভালো মানের ডাক্তার হয়ে যাব ইনশাআল্লাহ। আমরা আচ্ছা 60 পর্যন্ত শেষ করব। ক্যারিজ ড্রাইভিং অর রাইডিং, গাড়িতে, গাড়ি চালালে, গাড়িতে বা কোনো কিছুতে চড়লে, এটা হলো ক্যারিজ, রাইডিং, ড্রাইভিং, ড্রাইভিং এবং রাইডিং, এই দুইটা আমরা পাবো। ক্যারিজটাও পাবো। এটা আমরা কিভাবে পাবো, যেমন সাধারণত ক্যারিজের ব্যাপারটা কি হয়, মাইন্ডে ক্যারিজড, এখানে আছে ডিজায়ার টু বি, তারপরে ডিজায়ার টু নাকি desires to, ailments from aggravation, aversion to be। মানে এই ক্যারিজ মানে হলো কোলে উঠা অথবা গাড়িতে উঠা, কোনো কিছুতে ভ্রমণ করা, কোনো কিছুতে পরিবাহিত হওয়া, এটা হলো ক্যারিজ। আচ্ছা, এই ক্যারিজটা আমরা মাইন্ডে যেমন পেলাম, এটা আমরা বমি, গাড়িতে উঠলে বমি হয় কিনা, গাড়িতে উঠলে অনেকের বমি হয়, আমরা সেখানেও পেতে পারি। সেখানে কিভাবে পাবো, স্টমাক ভমিটিং, এটা খুবই ইউজফুল একটা বিষয়, ভমিটিং। তখন আমরা ক্যারিজ না দিয়ে রাইডিং, দেখুন রাইডিং ইন এ ক্যারিজ অ্যাগ্রাভেশন। রাইডিং মানে কি, গাড়িতে চড়া বা গাড়িতে, হ্যাঁ, তখন আমরা কিন্তু মাইন্ডে খুঁজলাম, ক্যারিজ দিয়ে পাইলাম। হ্যাঁ, আর স্টমাক ভমিটিং এর ভিতরে রাইডিং দিয়ে পাবো। আবার ভমিটিং না হয়ে বমি হয় না, কিন্তু বমি ভাব হয়, সেটাকে বলে নসিয়া। মাইন্ডে গেলে মনে ক্যারিজ না, ক্যারিড হবে, স্যার ক্যারিড, ক্যারিড, হ্যাঁ। নসিয়া ডিউরিং, ও ভমিটিং এর ভিতরেই ছিলাম এতক্ষণ। নসিয়া, নসিয়া, তারপর রাইডিং,
এখানে রাইডিং এর ভিতরে এখানে আছে রাইডিং হর্স ব্যাক অ্যাগ্রাভেশন, রাইডিং ইন এ ক্যারিজ অন অর অন কার্স। হুম, এটা যারা গাড়িতে উঠে তাদের বমি ভাব হয়, এটা অনেকগুলো মেডিসিন রয়েছে, 76টা মেডিসিন রয়েছে। আর একটা মজার বিষয় হলো গাড়িতে এমনিতে বমি ভাব, বমি নসিয়া নসিয়া বমি ভাব, কিন্তু গাড়িতে উঠলে বমি ভাব তার সেরে যায়। একটা মাত্র মেডিসিন নাইট্রিক অ্যাসিড, এই মেডিসিনটাকে মাথায় ঢেকে নিয়ে মাথায় গেঁথে রাখতে পারেন, তাও ফার্স্ট গ্রেড মেডিসিন। যে নাইট্রিক অ্যাসিড এমনিতে তার বমি ভাব, উল্টা অন্যদের থেকে উল্টা, গাড়িতে উঠলে কোনো পরিবহনে উঠলে তার এই বমি ভাব আর থাকে না, ঠিক হয়ে যায় নাইট্রিক অ্যাসিড। তো উল্টা জিনিসগুলো মাঝে মধ্যে শিখে রাখতে হয়, কারণ উল্টা জিনিসগুলোই আসল সিমটম অ্যানালাইসিসের জন্য। তা আমি 60 পর্যন্ত শেষ করলাম ইনশাআল্লাহ। আগামী ক্লাসে আবার 61 থেকে পড়ব। হ্যাঙ্গিং হ্যাঙ্গিং লাইন্স মানে হলো হাত ঝুলায় রাখা বা পা ঝুলায় রাখা। তো এটা আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে বের করা শিখব। তো অনেকেই প্রশ্ন করার জন্য আজকে আমাদের সভাপতি সাহেব বলছেন যে শেষে 10 মিনিট প্রশ্ন করার জন্য রাখছেন। আর প্রথমেই ইকবাল মজিদ স্যার প্রশ্ন করছিলেন। স্যার কি প্রশ্নের উত্তর পেয়েছেন? অনেক ধন্যবাদ স্যার, অনেকটা পাচ্ছি। এই গত সেশন থেকে একটু মনোযোগ দিচ্ছি তো স্যার, আর আজকেও তার মধ্যে দুইটা রোগী চলে আসছিল মাঝখানে। স্যার আমি খেয়াল করতেছি আসলে আগে তো সত্যি এইভাবে কোনোদিন চিন্তা করি এত দশক সত্যি কথা স্বীকার করতে দোষ নেই। আমার যেমন আমার একটা রুব্রিক ভাবে করতাম, আমি আবার যদি কোনো কিছু ভুল করি স্বীকার করতে রাজি। আমি বলতে গেলে 40 বছর থেকেই প্র্যাকটিস করছি, 1981 সাল থেকে। আর এরপর থেকে যে এই প্র্যাকটিসটা করতেছি, দেখেন কত কিছু জানি না স্যার, কত কিছু জানি না। এই যে আপনার দুটো সেশনেই আমার নিজের মানে দুর্বল জায়গা অথবা আমার শেখার জায়গাটা আবিষ্কার করলাম যে শিখতে হবে, আমাকে জানতে হবে এই বিষয়গুলো। এইভাবে আসলে সত্যি বলছেন যে আমি 2-3টা ওষুধের মধ্যেই একেবারে রেস্ট্রিক্টেড হয়ে আছি, কারণ আমাদের হয়তো পড়াশোনার সিস্টেম সিস্টেমটাই যে আমাদের করোনাকালে আমাদেরকে যে সুযোগ করে দিয়েছেন আপনারা জানার জন্য। আমি স্যার সত্যি কথা বলি, আমি সময় নিয়েছি 10 মিনিট যদিও সময়, যে আমরা যারা, আমি স্যার এবার গ্রামে গেলাম, এর 2 সপ্তাহ আগেও গেছিলাম, কত ভুল ভাবে প্র্যাকটিস করতেছি স্যার। আরে মানুষের জীবন আমরাই ধ্বংস করে দিচ্ছি। 10,000 পাওয়ার দিয়ে দিচ্ছি কয়েকটা ডোজ, সকালে একবার খাইবা, বিকালে একবার খাইবা। কি ওষুধ দিচ্ছি, কেন দিচ্ছি, কিছু জানি না। মানে আমরাও যে কত মানুষকে কি করে ফেলতেছি আমাদের ঔষধ দিয়ে। আল্লাহু আকবার। ধন্যবাদ স্যার। ইকবাল মজিদ স্যার, আমি আপনার সাথে একটু অ্যাড করি। সেটা হলো আমি আমার পেশেন্টকে সালফার দিলাম, ধরুন আমি সালফার দিলাম, আমি সালফারটা কেন দিলাম, কোন কোন সিমটমের এগেইনস্টে দিলাম, এই প্রুভ করে দেওয়াটা কিন্তু সময়ের দাবি, ঠিক না? এখন আজকে যদি ঔষধ প্রশাসনে বা চিকিৎসা প্রশাসনে এমন একজন এক্সপার্ট কেউ বসে, হ্যাঁ, সে যদি এই বিষয়টা বলে যে হ্যাঁ হোমিওপ্যাথি ডাক্তার তিনি পেশেন্টকে যে ঔষধটা দিবেন সে ঔষধটা কোন কোন সিমটমের এগেইনস্টে দিয়েছেন সেই প্রুভ করার মতো তার ক্ষমতা থাকতে হবে, না হলে তার লাইসেন্সটাকে বাতিল করে দেওয়া হবে। এই ধরনের আইন করা বা এই ধরনের কোনো কিছু বলা মনে হয় না অযৌক্তিক। আমি একটা পেশেন্টকে সালফার মেডিসিন দিব বা প্রায়োনিয়া মেডিসিন দিব, কেন দিলাম, এই কেন কথাটার উত্তর আমি যুক্তি দিয়ে বোঝাবো না, আমি প্রমাণ দিয়ে বোঝাবো। এইটুকু যোগ্যতা একজন ডাক্তারের থাকা উচিত। Exactly, sir. Exactly. You are right. I agree with you. Yes. আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার কোন রেপার্টরি থেকে পড়াচ্ছেন স্যার? আমি আপনাদেরকে দেখাচ্ছি কমপ্লিট রেপার্টরি।
আর আমি সাজেশন করি যারা শিখতে চান তারা মারফি রেপার্টরি শিখবেন। কারণ কমপ্লিট রেপার্টরিতে 2,30,000 সিমটম, সেটা সেটা দিয়ে কেউ শিখতে পারবেন না, এবং সেটার কোনো বই নাই। বই আপনি বাজারে অ্যাভেলেবেল পাবেন ক্যান্ট রেপার্টরি আর হলো মারফি রেপার্টরি। মারফি রেপার্টরিতে 1,10,000 সিমটম, ক্যান্ট রেপার্টরিতে 65,000 সিমটম। তো ক্যান রেপার্টরিটাকে আমি কেন বলি যে ক্যান রেপার্টরি দিয়ে শিখবেন না, ক্যান রেপার্টরিতে শিখলে শুধু জেনারেল সিমটম গুলো শিখতে পারবেন। হ্যাঁ, আধুনিক যে কিছু ক্লিনিক্যাল আধুনিক যে ক্লিনিক্যাল সিমটম গুলো চলে আসছে, ক্লিনিক্যাল সিমটম গুলো ক্যান্ট রেপার্টরিতে নাই। তো মারফি রেপার্টরিতে ক্যান্ট রেপার্টরির যা আছে সব আছে, মানে ক্যান্টে যা আছে সব আছে, তারপরে আরো বেশি আছে, প্লাস ক্লিনিক্যাল রেপার্টরি গুলো বা ক্লিনিক্যাল সিমটম গুলো আছে। তা আমি আপনি যদি জেনারেল সিমটম, ক্লিনিক্যাল সিমটম, এভরিথিং সিমটম গুলো যদি আমি আয়ত্ত করতে পারি, তাহলে পৃথিবীর যে কোনো রেপার্টরি, সেটা কমপ্লিট রেপার্টরি বর্তমানে বিশ্বের সব থেকে বড়, তারপর হলো সিনথেসিস রেপার্টরি। অনেকে আবার বিতর্ক ধরবেন যে সিনথেসিস অনেক বড়, অনেক সিনথেসিস 2009 সালে ওইটা সর্বশেষ আপডেট হয়েছে। যখন 2009 সালে সর্বশেষ আপডেট হয়েছে, তখন ছিল পৃথিবীর সব থেকে বড় এবং অথেন্টিক রেপার্টরি ছিল সিনথেসিস। 2017 সালে 9-এর পরে 2017 সালে কমপ্লিট রেপার্টরি যখন এটাকে আবার আপডেট করলো, 2017, 18, 19, 20 এই 4 বছর একটানা আপডেট করার পরে এটা হয়ে গেছে পৃথিবীর সব থেকে বড় এবং অথেন্টিক রেপার্টরি গ্রন্থ। তো এবং এটা ক্লিনিক্যাল এবং জেনারেল সিমটম গুলো সমন্বয়ে গঠিত হয়েছে। কিন্তু বেসিক আপনাকে একটা ছোট রেপার্টরি নিতে হবে, ছোটর মধ্যে মারফি রেপার্টরি ভালো। যদি আপনি শিখতে চান মারফি রেপার্টরিকে বেসিক করে শিখবেন, তার বই আছে, সফটওয়্যার আছে, সব আছে। আর হ্যাঁ, এটাই। তারপর আর কেউ কোনো প্রশ্ন করবেন? ধন্যবাদ। ধন্যবাদ। তো সভাপতি সাহেব, তাহলে আমরা ক্লাস শেষ করি। আপনার উপস্থাপনা প্রত্যাশা করছি। ধন্যবাদ স্যার। এভাবে আলোচনা করলে আলোচনা শেষ হবে না, দীর্ঘক্ষণ আলোচনা করা যাবে। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা নির্দিষ্ট আলোচনা করতেছি। এই ক্ষেত্রে আমাদের সর্বশেষ আজকের আলোচনা শেষে আমাদের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদিকা